ওকে। এছাড়াও আমাদের যদি কোনো কারণে ইনভেন্টরিতে ডিপ্লিটিং ইনভেন্টরি অথবা ইনভেন্টরি অ্যাকুমুলেট হয়, সেক্ষেত্রে দেখা যাবে কি আমাদের আউটপুটটা ইনক্রিজ ও ডিক্রিজ হওয়ার মাধ্যমে ইকুইলিব্রিয়ামের দিকে চলে আসে। এটাও জানেন নিশ্চয়ই। জি স্যার। ওকে, তাহলে এটার উপর বেস করে আমরা এখন ইনফ্লেশনারি গ্যাপটা পড়বো। তাহলে একটু খেয়াল করেন, ইনফ্লেশনারি গ্যাপ মানে আপনার যতটুকু পটেনশিয়াল জিডিপি আছে বা আপনার ইকোনমি যতটুকু গুডস এন্ড সার্ভিসেস এক্সিস্টিং টেকনোলজি এন্ড রিসোর্সেস ইউজ করে প্রডিউস করতে পারে, আপনার ইকোনমিতে যদি তার থেকে ওভার প্রোডাকশন হয়, তখন যে ধরনের গ্যাপ ক্রিয়েট হচ্ছে সেটাকে আমরা বলি ইনফ্লেশনারি গ্যাপ। আরো যদি ইজিলি বলতে চাই, ধরেন আপনার ইকোনমির যে রিসোর্স এন্ড টেকনোলজি আছে সেটা দিয়ে কতটুকু গুডস এন্ড সার্ভিসেস প্রডিউস করা যাবে তার একটা লিমিটেশনস আছে না? এক্স্যাক্টলি স্যার। তাহলে ইন দা শর্ট রান আপনি যদি তার থেকে বেশি প্রডিউস করতে পারেনও, ইন দা লং রান কিন্তু আপনি ওইটাকে কি করতে পারবেন না, সাস্টেইন করতে পারবেন না। ধরেন আমাদের শীতকালে কি হয়, সবজির ক্ষেত্রে ওভার প্রোডাকশন হয়, কারণ আমাদের অ্যাটমসফিয়ার থেকে শুরু করে ওভারঅল সবকিছু ফেভারেবল থাকে, দ্যাটস ওয়াই শীতকালে সবজির উৎপাদনটা হয় অনেক বেশি। কিন্তু এই বেশি উৎপাদনটা কিন্তু আমরা সারা বছর কি করতে পারি না, সাস্টেইন করতে পারি না। এখন শুধুমাত্র শীতকালে সবজির উৎপাদন বেশি হওয়ার কারণে আমাদের কিন্তু পটেনশিয়ালি যতটুকু প্রোডাকশন পাওয়ার আছে তার থেকে বেশি প্রডিউস হচ্ছে। কথা কি ঠিক কিনা? জি স্যার, ফুলকপি। হ্যাঁ, ফুলকপি হোক যাই হোক, শীতকালীন সবজি তো ফুলকপি না, শুধু ফুলকপি, বাঁধাকপি, টমেটো, অন্যান্য যে যা কিছু আছে তা। তাহলে শীতকালে এই সমস্ত সবজির প্রাইস কেমন থাকে, বেশি থাকে নাকি কম থাকে? স্যার কম থাকে স্যার। কম থাকে। কিন্তু যখন আস্তে আস্তে শীতকাল শেষ হয়ে যায়, শীতকালীন সবজির যে ওভার প্রোডাকশন সেটা আস্তে আস্তে কমে আসে, তখন সবজির দামটা কেমন হয়? বেড়ে যায়। বেড়ে যায়। তাহলে এটা বেড়ে যাওয়ার পেছনে কারণ আমাদের শর্ট রানে সবজির প্রোডাকশন আমরা বাড়াতে সক্ষম হলেও ইন দা লং রান কিন্তু এটাকে আমরা সাস্টেইন করতে পারি না। কিন্তু ইকোনমিতে যতটুকু সবজির ডিমান্ড আগে ছিল, মানে শীতকালে ছিল, ততটুকু কিন্তু গ্রীষ্মকাল এবং বর্ষাকালেও আছে। ডিমান্ড বেশি আছে কিন্তু আপনার ইকোনমিতে সাপ্লাই কিন্তু আগের পরিমাণ নেই। তাহলে ইকোনমিতে এক্সেস ডিমান্ডের কারণে জিনিসপত্রের প্রোডাকশন বাড়ানো পসিবল না হলে আপনার কি বাড়বে, শুধুমাত্র প্রাইসটা বেড়ে যাবে, কারণ যাদের রিকোয়ারমেন্ট আছে তারা বেশি প্রাইস দিয়ে জিনিসটা কিনতে চাইবে। তাহলে ইনফ্লেশনের গ্যাপকে আমরা এভাবে ডিফাইন করতে পারি যে এটা আপনার পটেনশিয়াল জিডিপি আর অ্যাকচুয়াল জিডিপি এর মাঝখানে যে ডিসটেন্সটা, সেটা যদি কোনো কারণে আপনার পটেনশিয়াল জিডিপি থেকে আপনার রিয়েল জিডিপি বেশি হয়ে যায়, তখন যে ধরনের গ্যাপ ক্রিয়েট হচ্ছে সেটাকে আমরা বলি ইনফ্লেশনারি গ্যাপ। তাহলে একটু খেয়াল করেন এটা কেন হয়। This means the economy is overheating or and producing beyond its sustainable capacity. ইকোনমি যখন শর্ট রান বা টাইম বিং আপনার তার যে সাস্টেইনেবল ক্যাপাসিটি আছে তার থেকে ওভার প্রডিউস করা শুরু করে, সে অবস্থায় এই ধরনের গ্যাপটা ক্রিয়েট হয়। কথা বুঝতে পারছেন? সেকেন্ড কি, এই গ্যাপটা ক্রিয়েট হওয়ার কারণে জিনিসপত্রের প্রোডাকশন কিন্তু যখন আবার আগের লেভেলে চলে আসে, সেই অবস্থাতে কিন্তু এগ্রিগেট ডিমান্ডটা কমে না। তাহলে এগ্রিগেট ডিমান্ড যখন আউটপুট থেকে বেশি হচ্ছে, তখন যাদের এই প্রোডাক্টের বা গুডস এন্ড সার্ভিসেস এর রিকোয়ারমেন্ট আছে তারা কিন্তু আগের তুলনায় বেশি পে করতে রাজি থাকে, যার কারণে প্রাইস লেভেলটা বেড়ে যায়। এরপর থার্ড দেখেন, ইটস এ সাইন অফ এন এক্সপ্যান্ডিং ইকোনমি। যেমন কি বাংলাদেশের মতো যে ইকোনমি, যেগুলো ডেভেলপিং কান্ট্রি, এগুলোর ইকোনমি কিন্তু আস্তে আস্তে এক্সপ্যান্ড হচ্ছে। তাহলে ইকোনমি যখন এক্সপ্যান্ড হয় তখন কিন্তু তার পটেনশিয়াল থেকে সে ওভার প্রডিউস করে। এই ওভার প্রোডাকশনের কারণে আপনার ইকোনমিতে সাধারণত যে ইনফ্লেশনটা ক্রিয়েট হয় বা প্রাইস লেভেলটা ইনক্রিজ হতে থাকে। কথা বুঝতে পারছেন আমার? আমি যা বলেছি এতে কি আপনাদের কোনো সমস্যা, ডাউট? আচ্ছা, এটা একটু খেয়াল করেন তাহলে এই গ্রাফটা। এটা আমাদের কি ইনিশিয়াল যে ক্রস ছিল বা কেইনশিয়ান ক্রস, যেটা আমরা মাল্টিপ্লায়ারের জন্য গ্রাফ করেছি, তার নাম কেইনশিয়ান ক্রস। বেসিক্যালি জন মেইনার্ড কেইনস নামের একজন ইকোনমিস্ট এই গ্রাফটা বা এই থিওরিটা ডেভেলপ করে, দ্যাটস ওয়াই এটার নাম দেওয়া হয়েছে কেইনশিয়ান ক্রস। তাহলে দেখেন তো এই ক্রসে যে ই পয়েন্টটা আছে, এই পয়েন্টে আমরা ইনিশিয়ালি ইকুইলিব্রিয়ামে আছি না? এই পয়েন্টটাতেই তো ইকুইলিব্রিয়ামে আছে, ঠিক না? ওকে, ধরেন কোনো কারণে গভর্নমেন্ট এক্সপেন্স বাড়ালো বা গভর্নমেন্ট করলো কি তার খরচ বাড়াচ্ছে, সে বিভিন্ন জায়গায় ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট
আর অন্য কোনোভাবে খরচ করছে, যার কারণে কি হবে, আমার অ্যাগ্রিগেট ডিমান্ডটা শিফট হবে, প্যারালালি উপরের দিকে শিফট হয়ে যাচ্ছে। তাহলে দেখেন তো, আমরা এই যে ইনিশিয়ালি যে ইকুইলিব্রিয়াম পয়েন্টে আছি, এটাকে লিখছি YF, দ্যাট মিন্স হচ্ছে এটা ফুল এমপ্লয়মেন্ট লেভেল। আপনার ইকোনমিতে যতগুলো ফ্যাক্টরস অফ প্রোডাকশন এন্ড আপনার কাছে এক্সিস্টিং যা টেকনোলজি আছে, সেগুলো যদি আপনি পটেনশিয়ালি ইউজ করেন, তাহলে এতটুকু গুডস এন্ড সার্ভিসেস আপনি প্রডিউস করতে পারবেন, এবং এটা আপনার জন্য হচ্ছে সাস্টেইনেবল পয়েন্ট, দ্যাট মিন্স হচ্ছে ইন দ্য লং রান আপনি এই পয়েন্টে স্টেবল করতে পারবেন। কিন্তু ইন দ্য শর্ট রান যখন গভর্নমেন্ট তার এক্সপেন্সেস বাড়াচ্ছে, তার কারণে কিন্তু ইকোনমিতে অ্যাগ্রিগেট ডিমান্ড বেড়ে যাচ্ছে, যার কারণে শর্ট রানে আপনার ইকুইলিব্রিয়াম থেকে সরে এইচ এ চলে যাচ্ছে। আর কথা বুঝতে পারছেন? থেকে সরে কোথায় চলে যাচ্ছে? এইচ এ। তাহলে ওই জায়গায় আপনি ইকোনমি প্রডিউস করছে Y2 আউটপুট, যেটা আপনার সাস্টেইনেবল লেভেল থেকে বেশি। এখন আপনি যখন এই শর্ট রান থেকে বের হয়ে আসবেন, ইন দা লং রান কিন্তু আপনার ইকোনমি আবার YF প্রোডাকশনে চলে যাবে। লং রানে কিন্তু আপনি Y2 তে স্টেবল বা সাস্টেইন করতে পারবেন না। তাহলে যখন ইকোনমি আবার YF প্রডিউস করবে, কিন্তু তখনও অ্যাগ্রিগেট ডিমান্ড থাকবে ওই রেড লাইনটা। তাহলে দেখেন তো, টি থেকে ই এর মাঝখানে যে ডিসটেন্স, এই পরিমাণ কি হবে, আপনার ডিপ্লিটিং ইনভেন্টরি ক্রিয়েট হবে, বা বলা যেতে পারে আপনার ইনভেন্টরি ক্রাইসিস জেনারেট হবে। কিন্তু আমরা আগে পড়েছি, যখন ইকোনমিতে ইনভেন্টরি ক্রাইসিস হয় বা ইনভেন্টরি ডিপ্লিট হওয়া শুরু করে, ইকোনমিতে কিন্তু প্রোডাকশন বাড়ানো হয়, যাতে হচ্ছে এই এগ্রিগেট ডিমান্ডটাকে আমরা ফুলফিল করতে পারি। কিন্তু আপনি যদি ফুল এমপ্লয়মেন্ট লেভেলে থাকেন, দ্যাট মিন্স হচ্ছে আপনার যতগুলো রিসোর্স আছে সবগুলো কিন্তু এমপ্লয়েড, দ্যাট মিন্স আপনার কাছে এডিশনাল কোনো রিসোর্স নেই প্রোডাকশনটা বাড়ানোর জন্য। তাহলে এই অবস্থাতে হবে কি, যাদের কাছে এক ডিমান্ড আছে তারা করবে বেশি বেশি পে করবে তাদের প্রোডাক্টের জন্য, যার কারণে প্রোডাকশন না বেড়ে শুধুমাত্র হচ্ছে প্রোডাক্টের প্রাইসটা বেড়ে যাবে। আমার কথা বুঝতে পারছেন? ইয়েস স্যার। তাহলে এই পার্টটাকে বলা হচ্ছে আমাদের ইনফ্লেশনারি গ্যাপ। কারো কোনো কোয়েশ্চেন আছে ইনফ্লেশনারি গ্যাপ নিয়ে? কোয়েশ্চেন থাকলে করতে পারেন। আচ্ছা, কোয়েশ্চেন যদি না থাকে তাহলে হচ্ছে আমরা আমাদের যে নরমাল মার্কেট ইকুইলিব্রিয়াম পড়েছে, ওই মার্কেট ইকুইলিব্রিয়াম আমরা চলে আসলাম। এটা একটু খেয়াল করেন, মার্কেট ইকুইলিব্রিয়ামটা এখানে দেখেন, আমাদের এখানে এই যে SRAS আর অ্যাগ্রিগেট ডিমান্ড কার্ভ যেখানে ইন্টারসেক্ট হচ্ছে, সেটা হচ্ছে কি আমাদের মার্কেট ইকুইলিব্রিয়াম, মার্কেট ইকুইলিব্রিয়াম। সেখানে হচ্ছে প্রাইস কত, P0, আর হচ্ছে ধরেন আমি Y এখানে পুরোটা আসেনি, ধরেন Y1 আউটপুট আমরা ইকোনমিতে প্রডিউস করি, ঠিক আছে? এখন আমরা বাম পাশে একটা কার্ভ দেখতে পাচ্ছি না, ভার্টিক্যাল ভার্টিক্যাল লাইনটা হচ্ছে লং রান এভারেজ সাপ্লাই, দ্যাট মিন্স হচ্ছে ইন দ্য লং রান আমি সাপ্লাই দিতে পারবো এতটুকু। আর কথা বুঝতে পারছেন? লং ইয়েস রানে স্যার। কতটুকু সাপ্লাই দেওয়া পসিবল, এই যে রেড লাইনটার সমান। তাহলে যদি আমি লং রানের চেষ্টা করিও, এর থেকে বেশি প্রডিউস আমি করতে পারবো না। তাহলে এখন খেয়াল করেন, যদি আমি এর থেকে বেশি প্রডিউস করতে না পারি, লং রানে আমার ইকুইলিব্রিয়াম কোথায় থাকবে দেখি বলেন তো, কোন পয়েন্টে থাকবে? লং রানে কোন পয়েন্টে থাকবে আমার ইকুইলিব্রিয়াম? স্যার টিতে। টি কোথায় দেখতে পাচ্ছেন? আপনারা কি এখন যেটা কার্ভ দেখাচ্ছে এটা দেখতে পাচ্ছেন? স্যার আগের স্লাইডটা ছিল আচ্ছা, স্যার। ওকে ওকে, সরি। আচ্ছা, এটা হচ্ছে গ্লিচের কারণে হচ্ছে। তাহলে আপনাদেরকে যেটা আমি বলতে যাচ্ছিলাম, দেখেন এই যে অ্যাগ্রিগেট ডিমান্ড আর শর্ট রান অ্যাগ্রিগেট সাপ্লাই কার্ভ যেখানে ইন্টারসেক্ট হচ্ছে, সেটা আমরা জানি কি মার্কেট ইকুইলিব্রিয়াম, এবং সেই জায়গায় হচ্ছে প্রাইস আর কোয়ান্টিটি অফ আউটপুট ডিটারমাইন্ড হয়। আমি বললাম যে এইটা আমাদের জন্য শর্ট রান, কিন্তু লং রানে আমি সাপ্লাই করতে পারবো এই যে রেড লাইন যেটা দেখাচ্ছি LRS এতটুকু। তাহলে শর্ট রানে আমি প্রোডাকশন করছি পয়েন্টে, যেখানে প্রাইস হচ্ছে P0 এবং আউটপুট ধরেন Y1। এখানে ব্ল্যাক যে ওয়াইটা দেওয়া আছে এটা ধরে নিলাম আমি Y1। কিন্তু লং রানে গিয়ে আমি এতটুকু প্রডিউস করতে পারবো না, আমি শুধুমাত্র হচ্ছে আমার এই ভার্টিক্যাল লাইন যতটুকু আছে অতটুকু প্রডিউস করতে পারবো। তাহলে লং রানে আমার ইকুইলিব্রিয়াম হবে কোন জায়গায়, যেখানে আমি দেখতে পাচ্ছি রেড লাইনটা অ্যাগ্রিগেট ডিমান্ড কার্ভকে ইন্টারসেক্ট করে। দেখতে পাচ্ছেন আপনারা? ইয়েস স্যার। এই যে এই পার্টটা,
তাহলে এই পার্টে যদি আমি ইকুইলিব্রিয়ামে যাই লং রানে, তাহলে কি আমার প্রোডাকশন কমছে কিনা? ইয়েস স্যার। প্রোডাকশন কমে যাচ্ছে। এখন দেখেন আমার ইকোনমিতে কিন্তু ডিমান্ড আগের মতোই আছে। যদি প্রোডাকশন কমে যায় তার মানে এক্সেস ডিমান্ড ক্রিয়েট হচ্ছে। এক্সেস ডিমান্ড মানে হচ্ছে মানুষজনের কাছে গুডস এন্ড সার্ভিসেস এর ডিমান্ড বেশি। তাহলে মার্কেট আউটপুট যদি বাড়ানো সম্ভব না হয়, প্রোডিউসাররা করবে কি, জিনিসের জাস্ট প্রাইসটা ইনক্রিজ করে দিবে। তাহলে আমাদের প্রাইসটা পি নট থেকে বেড়ে পি ওয়ান হয়ে যাবে। স্লাইডে আঁকছি না, স্লাইডে জাস্ট হচ্ছে কার্সারটা মুভ করছি। আপনারা পি ওয়ান লেখাটা দেখতে পাচ্ছেন এই যে এখানে? জি স্যার। ওকে, তো আমরা ইনিশিয়ালি কিন্তু পি নটে ছিলাম, ঠিক আছে? শর্ট রানে কোথায় ছিলাম? পি নটে। কিন্তু লং রানে যেহেতু আমার সাপ্লাই কার্ভ হচ্ছে এলআরএস বা রেড যে ভার্টিক্যাল লাইন আছে সেটা, তাহলে লং রানে আমার ইকুইলিব্রিয়াম হবে এই এলআরএস আর এগ্রিগেট ডিমান্ড যেখানে ইন্টারসেক্ট করে ওইখানে। তাহলে দেখা যাচ্ছে লং রানে কিন্তু আমার প্রোডাকশন ক্যাপাসিটি কম। শর্ট রানে আমি যদিও কতটুকু প্রডিউস করি, ও থেকে ওই যে ব্ল্যাক ওয়াই পর্যন্ত, বাট লং রানে আমি করতে পারবো ও থেকে রেড ওয়াই পর্যন্ত। তাহলে এখানে একটা গ্যাপ থেকে যাচ্ছে না? দেখতে পাচ্ছেন প্রোডাকশনের মধ্যে শর্ট রান আর লং রানে একটা গ্যাপ দেখতে পাচ্ছি না? এটাই হচ্ছে ইনফ্লেশনের গ্যাপ। কার কোনো কোয়েশ্চেন আছে? ওকে, আচ্ছা, আপনারা কি কেউ জয়েন করতে যাচ্ছেন? ওকে, তারপরে দেখেন ডিফ্লেশনের গ্যাপ। ডিফ্লেশনের গ্যাপ হচ্ছে ইনফ্লেশনের গ্যাপের উল্টো। দ্যাট মিনস হচ্ছে আপনার যতটুকু পটেনশিয়াল আছে তার থেকে যদি আপনি আন্ডার প্রডিউসড করেন, ঠিক আছে? ধরেন আপনার যতটুকু প্রোডাকশন পসিবিলিটি আছে বা আপনার কাছে যতগুলো রিসোর্স আছে সেগুলো ইউজ করে ধরেন আপনি যতটুকু প্রডিউস করতে পারেন তার থেকে যদি আপনি কম প্রডিউস করেন, তাহলে যে গ্যাপটা ক্রিয়েট হচ্ছে এটা ডিফ্লেশনারি গ্যাপ। তার মানে এই অবস্থাতে আপনার জিনিসপত্রের দাম কিন্তু কম থাকবে। এখন আমাকে বলেন যে এটা কি ইকোনমির জন্য ভালো কিনা? অফকোর্স স্যার। ভালো করে চিন্তা করে বলেন। স্যার ভালো। আচ্ছা দেখেন, যখন আমি বলছি ডিফ্লেশনারি গ্যাপ, আমি বলছি আমার যতটুকু পটেনশিয়াল আছে তার থেকে আমি কম উৎপাদন করছি। আমরা আগে দেখবো কি আমার যতগুলো ফ্যাক্টরস আছে সেগুলো এমপ্লয়েড কিনা। যখন আমি আন্ডার প্রোডাকশনে থাকবো দ্যাট মিনস হচ্ছে আমার অনেকগুলো ফ্যাক্টর বেকার আছে, সেগুলো এমনি অলস পড়ে আছে। তাহলে এটা ইকোনমির জন্য ভালো নাকি খারাপ? ইন দ্যাট কেস ভেরি ব্যাড। অবশ্যই খারাপ। কারণ হচ্ছে এই ফ্যাক্টর গুলো যারা কম প্রডিউস করতে পারে, ঠিক আছে, এটা আমার জন্য খারাপ। কারণ হচ্ছে এই যে আনএমপ্লয়েড যারা আছে তারা কিন্তু কম দামে জিনিসটা কিনতে পারবে না, কারণ তাদের কোনো পার্চেজিং পাওয়ার নেই। স্যার এখানে ডিমান্ডটা কি কম থাকবে স্যার নাকি বেশি থাকবে? ডিমান্ডটা অবশ্যই কম থাকবে। কারণ ধরেন আপনি বেকার, তাহলে আপনার ডিমান্ড বেশি থাকবে নাকি কম থাকবে বলেন? ও, বুঝতে পারছি ঠিক স্যার। আছে। হুম, আচ্ছা, হ্যাঁ ডিমান্ড কম থাকবে, এই জন্যই আন্ডার প্রডিউস হচ্ছে। আচ্ছা দেখেন কি পয়েন্টস টু রিমেম্বার অ্যাবাউট ডিফ্লেশনারি গ্যাপ। তাহলে কি দেখেন, ফার্স্ট অফ অল হচ্ছে কি ইট অকার্স when অ্যাকচুয়াল জিডিপি ইজ বিলো পটেনশিয়াল জিডিপি। তাহলে অ্যাকচুয়াল জিডিপিটা হচ্ছে পটেনশিয়াল থেকে কম, আপনি যতটুকু ক্যাপাসিটি রাখেন তার থেকে কম প্রডিউস করছেন। তার মানে আপনার ইকোনমি আন্ডার পারফরমেন্সে আছে বা আন্ডার পারফর্ম করছে। তাহলে এটা আপনার ইকোনমির জন্য কখনোই ভালো না। 2 নম্বর হচ্ছে এখানে ডিফ্লেশন ক্রিয়েট হবে, মানে হচ্ছে প্রাইস কমা শুরু করবে। এখন প্রাইস কিন্তু কমা ঠিক আছে ভালো, কিন্তু আপনার ইকোনমিতে যদি বেকার মানুষের সংখ্যা বেড়ে যায়, দাম কম হলেও কিন্তু তারা জিনিসটা পারচেজ করতে পারবে না, তাদের পারচেজিং পাওয়ার কি হবে, ডিটেরিওরেট হবে। তাহলে এটা আমার ইকোনমির জন্য ভালো না। তাহলে এটাকে বলা হয় স্ট্রাগলিং ইকোনমি। দ্যাট মিনস হচ্ছে আপনার ইকোনমিতে প্রপার ইনভেস্টমেন্ট এন্ড প্রোডাকশন নেই দেখে আপনার ইকোনমির এই দুরূহ অবস্থা। কথা বুঝছেন? তাহলে ডিফ্লেশনারি গ্যাপ ইন্ডিকেটস ইকোনমিক উইকনেস এন্ড ক্যান লিড টু জব লসেস এন্ড রিডিউসড ইনভেস্টমেন্ট। কথা বুঝতে পারছেন? তাহলে এক পর্যায়ে আপনার জন্য ইনফ্লেশনারি গ্যাপ ভালো হলেও ডিফ্লেশনারি গ্যাপ কখনোই ভালো না। না, বুঝতে পারছি। হ্যাঁ, ঠিক আছে। তাহলে দেখেন ডিফ্লেশনারি গ্যাপ হচ্ছে পুরোটা উল্টা। তাহলে একটু খেয়াল করেন এই যে, তাহলে দেখেন এখানে হচ্ছে আমার প্রোডাকশন যে ক্যাপাসিটি সেটা হচ্ছে ওয়াইএফ,
আমি প্রডিউস করতে পারি কতটুকু, ওয়াইএফ পর্যন্ত আমার পটেনশিয়াল আছে, এবং সেটার সাথে ডিমান্ডের যদি আমি কম্পারিজন করি, তাহলে আমার ডিমান্ড হওয়ার কথা হচ্ছে এই রেড লাইনটা, ঠিক আছে? এখানে আমার গভর্নমেন্ট এক্সপেন্ডিচার কি G2, তাহলে এই পার্ট হলো আমার কি ইকুইলিব্রিয়াম হবে, এমন একটা ইকুইলিব্রিয়াম যেখানে হচ্ছে আমি ফুল এমপ্লয়মেন্ট লেভেল বা হচ্ছে পটেনশিয়াল লেভেলে প্রডিউস করতে পারবো এবং সেই পরিমাণ ডিমান্ড জেনারেট হবে। কিন্তু ইকোনমিতে ধরেন গভর্নমেন্টের এক্সপেন্ডিচারটা কম, গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচারে খরচ করছে না বা গভর্নমেন্ট কোনো ধরনের ব্যয় করছে না বা কম করছে, আন্ডার এক্সপেন্সেস আছে গভর্নমেন্টের, তাহলে সে জায়গায় হচ্ছে আপনার একদিকে ডিমান্ড কার্ভটা কম নিচের দিকে, এই যে কালো লাইনটা, তাহলে এই জায়গায় দেখা যাচ্ছে কি আপনার ডিমান্ড কিন্তু যতটুকু আউটপুট আপনার ইকোনমিতে প্রডিউস করার ক্যাপাসিটি আছে তার থেকে কম। তাহলে এই যে গ্যাপটা ক্রিয়েট হচ্ছে, আপনি যতটুকু প্রডিউস করতে পারছেন তার থেকে যে ডিমান্ড কম, এই গ্যাপটাকে বলা হচ্ছে ডিফ্লেশনারি গ্যাপ। কারণ কি, কারণ হচ্ছে ডিমান্ড যদি সাপ্লাই থেকে কম হয় জিনিসপত্রের দাম বাড়বে নাকি কমবে? কমে যাবে। কমে যাবে। হ্যাঁ, তাহলে ডিমান্ড সাপ্লাই থেকে কম হওয়ার কারণে একদিকে হচ্ছে জিনিসপত্রের দাম কমবে, 2 নম্বর হচ্ছে যেহেতু ডিমান্ড কম আছে তাহলে আপনার প্রোডাকশনও কম হবে, প্রোডাকশন কম মানে হচ্ছে আনএমপ্লয়মেন্ট জেনারেট হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এখানে একে তো হচ্ছে আপনার ডিমান্ড কম থাকার কারণে আপনার জিনিসপত্রের দাম কমবে এবং আপনার প্রোডাকশনটা পটেনশিয়াল থেকে কম হবে, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলছি ডিফ্লেশনারি গ্যাপ। এমন একটা গ্যাপ যেখানে পটেনশিয়াল জিডিপি থেকে রিয়েল জিডিপি কম এবং এই অবস্থাতে আপনার জিনিসপত্রের দামও থাকবে কম। ক্লিয়ার সবাই? ইয়েস স্যার। তাহলে তো স্যার ডেভেলপমেন্টটা কমে যাবে স্যার। হ্যাঁ, এই জন্যই হচ্ছে যে সমস্ত ইকোনমি ঠিক আছে আন্ডার ডেভেলপড দেশের ক্ষেত্রে সরকারি ব্যয়টা বাড়াতে বলে, সরকারকে বেশি বেশি খরচ করতে বলে ইনফ্রাস্ট্রাকচারে বা বিভিন্ন ধরনের অন্যান্য যে অবকাঠামো খাত আছে সেগুলোতে কিন্তু সরকারের খরচ বাড়ানোর কথা বলা হয়। বুঝতে পারছেন? ওকে, তাহলে এবার হচ্ছে আনএমপ্লয়মেন্ট। আচ্ছা, হ্যাঁ বলেন, কেউ জয়েন করতে যাচ্ছে? কোন দুটো টপিক থেকে? জাস্ট ধরেন একটা আসলো আর কি, যে এক্সপ্লেইন দ্য ইনফ্লেশনারি গ্যাপ, তো আপনি এক্সপ্লেইন করে দিবেন গ্রাফের থ্রু, ঠিক আছে? এরপর ধরেন আপনাদের যে মাল্টিপ্লায়ার ইফেক্ট পড়িয়েছি, তো আপনাকে বলা হলো যে এক্সপ্লেইন হাউ মাল্টিপ্লায়ার ওয়ার্কস ইন অ্যান ইকোনমি, তো আপনি পুরো জিনিসটা এক্সপ্লেইন করে দিবেন কিভাবে মাল্টিপ্লায়ার কাজ করে ইকোনমিতে। আচ্ছা, এরপর হচ্ছে আনএমপ্লয়মেন্ট। আচ্ছা আমাকে বলেন দেখি আপনাদের মধ্যে কে কে বেকার আছেন? আর আমি স্যার স্যার আমি আমি আচ্ছা, সবার আগে ফার্স্ট অফ আমি। অল হচ্ছে বেকার হওয়ার জন্য আগে হচ্ছে আপনাদের কিছু শর্ত পালন করতে হয়, ওই যে যেরকম চাহিদার জন্য কিছু শর্ত বলেছি, তাহলে অর্থনীতিতে বেকার হওয়ার জন্য কিছু শর্ত লাগে। ফার্স্ট অফ অল আপনাকে লেবার ফোর্সে থাকতে হবে। এখন লেবার ফোর্সে থাকার জন্য কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হয়। ফার্স্ট অফ অল আপনার এইজ হচ্ছে 16 to 65 এর মাঝখানে হতে হবে, তাহলে একটা ক্রাইটেরিয়া আপনাদের ফুলফিল হচ্ছে যে আপনাদের এইজ 16 থেকে 65 এর মাঝখানে, দ্যাট মিনস আপনি হচ্ছেন ক্যাপেবল ওয়ার্কফোর্স। 2 নাম্বার হচ্ছে আপনার কি থাকতে হবে, ফিজিক্যালি এন্ড মেন্টালি ফিট থাকতে হবে। তাহলে সেকেন্ড আপনারা আছেন তো ফিজিক্যালি এন্ড মেন্টালি ফিট, ঠিক না? ওকে, এবার থার্ড ওয়ান হচ্ছে আপনাদের এক্সিস্টিং ওয়েজ রেটে কাজ করার জন্য রেডি থাকতে হবে। এখন যে দিনমজুর বা হচ্ছে যারা দৈনিক ভিত্তিতে কাজ করে তাদের এক ধরনের ওয়ার্কিং রেট, যারা হচ্ছে অফিসে কাজ করে বিভিন্ন স্টেজে কিন্তু আলাদা আলাদা কি আছে ওয়েজ রেট আছে, এক একজনের এক এক রকম বেতন। এই এক্সিস্টিং স্যালারিতে কাজ করতে ইচ্ছুক থাকতে হবে আপনাদের। আছেন? ওকে, এবার ফোর্থ স্যার অবশ্যই। ক্রাইটেরিয়া যেটা, হ্যাঁ ফোর্থ ক্রাইটেরিয়া হচ্ছে কি অ্যাক্টিভলি সার্চিং ফর ওয়ার্ক। তাহলে আপনারা কি কাজ খুঁজছেন? ওকে, ইয়েস কয়টা স্যার। জি স্যার। ইন্টারভিউ ফেস করেছেন আপনারা? আর তাহলে ভালো হইতো। স্যার ইন্টারভিউ তো আচ্ছা, ডাকেনি। তাহলে এই চারটা ক্রাইটেরিয়া, হ্যাঁ কারণ হচ্ছে আপনাদের ওই যে আপনাদের যে স্কিল সেট আছে সেটা হচ্ছে তাদের রিকোয়ারমেন্টের সাথে যাচ্ছে না, এই জন্য আর কি। আপনার কাছে প্রপার স্কিল থাকতে হবে, সেই অনুযায়ী তারপর আপনি কাজ সার্চ করবেন এবং এক্সিস্টিং প্রাইস বা ওয়েজ লেভেলে আপনি কাজ করতে রাজি থাকবেন। এরপরে যদি আপনি 4 সপ্তাহ পর্যন্ত কোনো কাজ না পান তখন আপনাকে বলা হবে আনএমপ্লয়েড। কথা বুঝতে পারছেন?
তাহলে 4টা Yes. ক্রাইটেরিয়া মেইনটেইন করার পরে কোনো একটা ইন্ডিভিজুয়াল যদি 4 উইক পর্যন্ত, ঠিক আছে, কাজ না পেয়ে থাকে বা বেকার থাকে, কাজের বাইরে থাকে, তখন আমরা সেটাকে বলি আনএমপ্লয়েড। বুঝতে পেরেছেন? ওকে, তাহলে আপনাদের পরীক্ষায় যদি বলা হয় যে এক্সপ্লেইন দ্য কন্ডিশনস টু বি ইন লেবার ফোর্স, আপনারা এই 4টাকে সুন্দর করে এক্সপ্লেইন করে দিবেন, ঠিক আছে? স্যার বেকার হতেও পড়ালেখা করতে হবে। হ্যাঁ, অবশ্যই বেকার হওয়ার জন্য আপনাদের কি থাকতে হবে? আগে লেবার ফোর্সে ইনক্লুড হতে হবে। তো আপনাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে আপনারা বেকার কিনা, তাহলে আপনারা বলবেন কি? যে আপনারা বেকার না, কারণ আপনারা এখন লেবার ফোর্সে নেই। আপনারা সামনে জয়েন করবেন আর কি। জি স্যার। ওকে, তাহলে দেখেন এখানে লাস্টে একটা লাইন লিখেছি যে despite fulfilling these conditions, if a person doesn't have any job for more than 4 weeks, he will consider as unemployed. ওকে, তাহলে অনেক ধরনের আনএমপ্লয়মেন্ট আছে, আমি জাস্ট এখানে কয়েকটা বেসিক দিয়েছি, অনেকগুলো দিওনি, ঠিক আছে? এত আপনাদের ডিটেলস পড়ার দরকার নেই, কারণ অনেক ধরনের আনএমপ্লয়মেন্ট আছে। সবচেয়ে ইন্টারেস্টিং আনএমপ্লয়মেন্ট হচ্ছে যেটা এখানে দিইনি, সেটাকে বলা হয় ডিসগাইজ আনএমপ্লয়মেন্ট, ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট ইন ডিসগাইজড। মানে ডিসগাইজড মানে তো আপনারা জানেন ছদ্মবেশী। বলেন দেখি ছদ্মবেশী বেকার শুনতে কেমন, মানে কি মনে হয়, কি ধরনের বেকার এরা? নট এক্স্যাক্টলি, অ্যাকচুয়ালি সে কাজ করে বাট সে কিন্তু কোনো অ্যাডিশনাল ভ্যালু জেনারেট করে না। যেমন কি গ্রামে যারা প্রান্তিক কৃষি খামারি আছে, তাদের দেখবেন তারা কিন্তু পরিবারের সবাই মিলেই তাদের একটা ছোট খামারে কাজ করে বা ছোট একটা কৃষি খাতে কাজ করে, ঠিক না? কিন্তু ধরেন একটা পরিবারে 5 জন বা 6 জন সদস্য আছে, 6 জনের কিন্তু ওই খামারে বা ওই কৃষি খাতে কাজ করার কোনো দরকার নেই। ওই ফিল্ডে মাত্র 3 জন কাজ করলেই কিন্তু তারা পটেনশিয়াল আউটপুট পেতে পারেন। এই যে বাকি 3 জন ওখানে আরো কাজ করছেন, এদেরকে বলা হয় আনএমপ্লয়েড ইন ডিসগাইজ। কথা বুঝছেন? কারণ কি তাদের কারণে অ্যাডিশনাল কোনো ভ্যালু জেনারেট হচ্ছে না। বুঝছেন? ওকে, তো এখানে দেখেন আমরা কয়েক ধরনের আনএমপ্লয়মেন্ট এখানে লিখেছি। ফার্স্ট অফ অল ডিমান্ড এফিশিয়েন্ট আনএমপ্লয়মেন্ট। ইকোনমিতে যদি গুডস এন্ড সার্ভিসেস এর ডিমান্ড কম হয়, তার কারণে আমরা কিছুক্ষণ আগে পড়েছি যে ইকোনমিতে ডিমান্ড কম মানে আউটপুটের প্রোডাকশন কম হবে। দ্যাট মিন্স আপনার ফ্যাক্টরস এর যে হায়ারিং সেটার রেটও কম হবে। তাহলে এই ধরনের আনএমপ্লয়মেন্টকে আমরা বলি ডিমান্ড এফিশিয়েন্ট আনএমপ্লয়মেন্ট। অর্থাৎ ইকোনমিতে ডিমান্ড নেই, চাহিদা নেই দেখে প্রডিউসাররা প্রডিউস করছে না এবং কিছু তাদের ওয়ার্কফোর্স কে তারা বেকার হিসেবে রেখে দিচ্ছে। বুঝতে পারছেন? ইয়েস স্যার। ওকে, সেকেন্ড ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট। এখন দেখেন ফ্রিকশনাল মানে আপনি ধরেন একটা জব ছেড়ে আরেকটা জবে যাওয়ার মাঝখানে যে পিরিয়ডে বেকার থাকে সেটাকে আমরা বলি ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট। অথবা অন্যভাবে যদি বলি, কোন একজন লেবার সে কাজ খুঁজছে, কোন একটা কোম্পানি সে এমপ্লয়ি খুঁজছে, এই দুইজন একজন আরেকজনকে খুঁজে পাওয়ার মাঝখানে যে গ্যাপটা থাকে সেটাকে আমরা বলি ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট। কথা বুঝেছেন? ইয়েস স্যার। ওকে, এরপর আরেকটা ইন্টারেস্টিং আনএমপ্লয়মেন্ট হ্যাঁ বলেন। একজন ক্লাসে ঢুকে ট্রাই করতেছে, পারতেছে না। ওকে, কোথায়? আমি তো এখানে কাউকে দেখতে পাচ্ছি না। ওকে, এখন এসেছেন, ঠিক আছে। ওকে, এরপরে যেটা বলতে যাচ্ছি স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট। এখন স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্টের সাথে আপনারা অনেক বেশি পরিচিত। বেসিক্যালি আপনার যে স্কিল সেট দরকার সেই স্কিল, আই মিন কোন একটা কোম্পানি ধরেন তার হায়ারিং এর জন্য যে স্কিল সেট গুলো রিকোয়ারমেন্ট আছে সেগুলো যদি আপনার মধ্যে না থাকে, তার কারণে যদি আপনি বেকার বা আনএমপ্লয়েড হন, সেটাকে আমরা বলি স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট। যেমন কি লকডাউনের সময় সবার একটা রিকোয়ারমেন্ট কি ছিল সব কোম্পানির, যে আপনার অনলাইনে কাজ করতে জানতে হবে বা ওয়ার্ক ফ্রম হোম করতে জানতে হবে। এখন আমাদের এখানে সরকারি বিভিন্ন জায়গা বা বেসরকারি অনেক প্রতিষ্ঠানে কাজ কিন্তু এখনো কিভাবে হয়, অ্যানালগ ওয়েতে, তার মানে হাতে কলমে রেজিস্টার মেনটেন করা হয়। তাহলে যে সমস্ত এমপ্লয়িরা কম্পিউটারের সাথে পরিচিত ছিল না বা কাজ করতে কমফোর্টেবল ছিল না, তাদের কিন্তু চাকরি চলে যায়। কথা বুঝেছেন? কারণ কি কোম্পানির যে স্কিল সেট রিকোয়ারমেন্ট ছিল সেগুলো কিন্তু তারা ফুলফিল করতে পারেনি। তাহলে এই ধরনের কারণে বা আপনার রিকোয়ার্ড স্কিল না থাকার কারণে যদি আপনি বেকার হয়ে যান, এটাকে বলা হয় স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট। অর্থাৎ কোম্পানির স্ট্রাকচার চেঞ্জ হচ্ছে বা ইকোনমির স্ট্রাকচার চেঞ্জ হওয়ার কারণে আপনি বেকার হয়ে যাচ্ছেন। ক্লিয়ার?
ওকে, এবার হচ্ছে আরেক ধরনের বেকার হচ্ছে ভলান্টারি আনএমপ্লয়মেন্ট। এখন আমাদের এখানে অনেক মানুষজন আছে, তারা মনে করে কি তারা যে চাকরিতে তাদেরকে হায়ার করা হবে বা যে চাকরির জন্য তাদের স্কিলটা আছে, সেই চাকরি তাদেরকে আন্ডার পে করছে। তারা মনে করে কি তাদেরকে যে স্যালারি দেওয়া হচ্ছে সেটা হচ্ছে কি আন্ডার পেইড। তাদের যথেষ্ট স্যালারি দেওয়া হচ্ছে না, এজন্য তারা কাজ করে না। এদেরকে বলা হয় ভলান্টারি আনএমপ্লয়েড, ইচ্ছাকৃত বেকার। বুঝতে পেরেছেন? জি স্যার। Yes, sir. এটা আমাদের, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ইকোনমিতে সবচেয়ে বেশি সংখ্যক বেকার এই ধরনের। তারা মনে করে কি তারা অনেক স্কিলফুল, কিন্তু তাদেরকে টাকা দেওয়া হচ্ছে কম, এই জন্য তারা কাজ করে না, বসে থাকে। আচ্ছা স্যার, এটাও তো পসিবল না স্যার। আসলে একটা মাস্টার্স কমপ্লিট ছেলেকে যদি বা একটা মাস্টার্স হুম কমপ্লিট করা স্টুডেন্টকে যদি 30,000 বেসিক স্যালারি দিয়ে ঢুকানো হয়, ইটস হুম ইট ইট ইটস অ্যাকচুয়ালি মানে আন্ডারপেইড, রাইট? আন্ডারপেইড। আচ্ছা, আন্ডারপেইড সেটা ডিপেন্ড করবে আপনার কতটুকু স্কিল আছে। ধরেন আপনি মাস্টার পাস করেছেন, ঠিক আছে, তার কারণে আপনি ওই কোম্পানি, যে কোম্পানিতে চাকরি করবেন সেখানে কতটুকু ভ্যালু জেনারেট করছেন সেটার একটা জিনিস আছে না। কারণ আপনার কাছে শুধুমাত্র সার্টিফিকেট আছে আর কোনো ধরনের এডিশনাল স্কিল নেই ওই কোম্পানিকে দেওয়ার মতো। দ্যাট মিনস ইয়েস হচ্ছে স্যার। ওই কোম্পানি আপনার উপর খরচ করবে, আপনাকে স্কিলফুল বানাবে, ঠিক আছে, আপনার কোয়ালিটি ডেভেলপ করবে, দেন হচ্ছেন আপনি ওই কোম্পানির জন্য ভ্যালু জেনারেট করে দিবেন। তাহলে এর জন্য আপনাকে যখন 30,000 পে করা হবে সেটাও কিন্তু ওভার পেইড, আন্ডার পেইড না। থ্যাংক ইউ স্যার। ওকে, আন্ডারপেইডেড ওটার বিরুদ্ধে ব্যবস্থা কিভাবে নেওয়া যায়? হ্যাঁ, বুঝিনি, আবার বলেন কোয়েশ্চেনটা। আন্ডারপেইড হলে ওটার বিরুদ্ধে ব্যবস্থা কিভাবে নিব? আপনি কোর্টে যে যদি মামলা আন্ডার করতে পেইড হবে। হতে না চান, ঠিক আছে, আপনার কাছে স্কিল থাকলে আপনাকে পে করবে, এটা হচ্ছে স্কিল স্বাভাবিক কথা। ধরেন, হ্যাঁ, এই দেখেন আপনাদের যে জবের রিকোয়ারমেন্ট থাকে ওখানে লেখা থাকে না এক্সপিরিয়েন্সেস। আপনার কাছে যদি রিকোয়ার্ড এক্সপিরিয়েন্স থাকে আপনাকে সে টাকা দিতে বাধ্য। আপনাকে তখনই সে আন্ডার পে করতে হবে যখন আপনার মধ্যে কোনো ধরনের ল্যাকিংস থাকবে। এটা মাথায় রাখবেন সবসময়, ঠিক আছে। স্কিলফুল পার্সন কখনো কিন্তু আন্ডার পেড হয় না, আন্ডার পেড নিউবিসরাই হয়। শিওর বুঝছেন? স্যার। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখন দেখেন স্টেগফ্লেশন। স্টেগফ্লেশন হচ্ছে এমন একটা সিনারিও যে এখানে হচ্ছে ইনফ্লেশন আর আনএমপ্লয়মেন্ট সাইমultaneously হবে। তাহলে কিছুক্ষণ আগ পর্যন্ত আমরা যখন দেখলাম ইনফ্লেশনারি গ্যাপের ক্ষেত্রে কিন্তু আমরা দেখছিলাম কি আমাদের পটেনশিয়াল জিডিপি থেকে অ্যাকচুয়াল জিডিপি বেশি আছে, তার মানে আমার ইকোনমিতে যতগুলো রিসোর্স আছে সেগুলো এমপ্লয়েড। এই জায়গায় কি আমার জিনিসপত্রের দামও বাড়ছে আবার এমপ্লয়মেন্টও বাড়ছে, ঠিক না? তার মানে ইনফ্লেশন বেশি থাকলে আনএমপ্লয়মেন্ট কমে। এটা আপনারা ক্লিয়ার কিনা বলেন। ইয়েস স্যার। কারণ কি যখন আপনারা সবাই এমপ্লয়েড হবেন, দ্যাট মিনস আপনাদের হাতে অনেক বেশি টাকা আছে, আপনারা গুডস এন্ড সার্ভিসেস এর ডিমান্ড ক্রিয়েট করবেন বেশি এবং তার জন্য পে করতে চাইবেন বেশি। এই জন্য যখন হচ্ছে মানুষজন আনএমপ্লয়েড কম থাকে তখন কিন্তু জিনিসপত্রের দাম থাকে বেশি। তার মানে আনএমপ্লয়মেন্ট আর ইনফ্লেশন হচ্ছে অপোজিট ডিরেকশনে দৌড়ায়, একটা বাড়লে আর একটা কমে। কিন্তু কিছু কিছু সিনারিও আছে যেখানে আপনার ইনফ্লেশন আর আনএমপ্লয়মেন্ট হবে সাইমultaneous এবং পাশাপাশি অবস্থান করবে, দুটো একসাথে বাড়বে। তখন এটাকে আমরা বলি স্টেগফ্লেশন, যেটা একটা ইকোনমির জন্য খুবই খারাপ। আপনাদেরকে কস্ট পুশ ইনফ্লেশন পড়িয়েছি না? ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে কস্ট পুশ ইনফ্লেশনে কি হয়, আমাদের যে প্রোডাকশন কস্ট সেটা বেড়ে যাওয়ার কারণে সাপ্লাইটা আমরা কমিয়ে দিই। স্যার এই আপনার কথা সাপ্লাই বুঝে কমার, আটকে যাচ্ছে কথাটা। এখন শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি? হ্যালো? ওকে, ইয়েস আমি স্যার। যেটা বলতে যাচ্ছিলাম যে আমরা যখন কস্ট পুশ ইনফ্লেশন পড়েছি তখন বলেছি কি আমাদের প্রোডাকশন কস্ট কোনো একটা কারণে যখন বেড়ে যায় তখন কিন্তু প্রোডিউসাররা তাদের সাপ্লাই কমিয়ে দেয়। সাপ্লাই কমানো মানে হচ্ছে তার যে ফ্যাক্টরস গুলো সে হায়ার করতো সেই ফ্যাক্টর গুলোর কিছুটা রিলিজ করে দিচ্ছে, দ্যাট মিনস আনএমপ্লয়মেন্ট ক্রিয়েট হচ্ছে একদিকে। দুই নম্বর হচ্ছে যেহেতু সে সাপ্লাই কমাচ্ছে, ডিমান্ড আগের অবস্থায় থাকা অবস্থায় যদি আপনার সাপ্লাইটা কমে যায় জিনিসপত্রের দামও বেড়ে যাচ্ছে। তাহলে একদিকে জিনিসের দাম বাড়ছে আর একদিকে হচ্ছে আনএমপ্লয়মেন্ট বাড়ছে, এই দুটো যখন সাইমালটেনিয়াস ওয়েতে হচ্ছে তখন সেটাকে আমরা বলি স্টেগফ্লেশন। এটা হচ্ছে ইকোনমির জন্য সবচেয়ে খারাপ একটা অবস্থা। কারণ একদিকে জিনিসের দাম বাড়বে, অন্যদিকে হচ্ছে আপনি বেকার, আপনার কাছে টাকা পয়সা নেই জিনিস পারচেজ করার মতো। তাহলে এইটার একটা সিনারিও বলেছি কখন 1970s এ অয়েল ক্রাইসিসে হয়েছিল এই স্ট্যাগফ্লেশনটা। আপনারা অনলাইনে সার্চ করলে বা কোনো ইউটিউবে গেলে 1970s অয়েল ক্রাইসিস সার্চ করলেই পেয়ে যাবেন। এটা তো বেসিক্যালি সৌদি আরবের বাদশাহ ফয়সালের সময় হয়েছিল, রাইট? হ্যাঁ, কারণ সে তো হচ্ছে ইচ্ছা করে তখনকার বন্ধ করে সময়, দিল স্যার।
হ্যাঁ, সে ইচ্ছা করে বলতে স্বাভাবিক। সে হচ্ছে ইউএস এর বিরুদ্ধে এক ধরনের বলতে পারেন রেভেলেশন শুরু করে আরকি। সো বেসিক্যালি ঠিক আছে? ইসরায়েলের বিরুদ্ধে sir। এখন ইসরায়েলকে তো ধরেন সৃষ্টি করেছে কারা? আমেরিকা এন্ড ইউকে। ইয়েস। ওই যে বিশ্বযুদ্ধের সময় যখন হচ্ছে আপনার অ্যাসিটন আবিষ্কার করে, তখন হচ্ছে তাকে ওয়াদা করা হয় যে সায়েন্টিস্টরা আবিষ্কার করে তাকে ওয়াদা করা হয় যে ইয়াহুদীদের জন্য একটা আলাদা রাষ্ট্র ক্রিয়েট করা হবে। তো প্যালেস্টাইন তখন ছিল ইউকে ইউএস এর দখলে, তো ওই জায়গাটাকে তারা ডিক্লেয়ার করে দিল কি আপনার ইসরায়েল হিসেবে। আচ্ছা স্যার, ও যদি এখন আবার বন্ধ করে দেয় স্যার, তাহলে আমাদের দেশের মধ্যে প্রভাব পড়বে এটা স্যার? অবশ্যই পড়বে। এখন হ্যাঁ, জয়েন করিয়েছি আমি। আচ্ছা, ও যদি আপনার ধরেন এখন তো ওপেক কন্ট্রোল করে, ঠিক আছে? Yes, শুধুমাত্র sir. যে সৌদি আরব কন্ট্রোল করে তা না। ওপেক কিন্তু অনেকগুলো দেশের সমন্বয়ে। তার মধ্যে হচ্ছে কাতার, কুয়েত এরকম বড়, বড় কান্ট্রি আছে যারা কিন্তু প্রচুর পরিমাণ তেল উৎপাদন করে। আর তারা চাইলেও কিন্তু এখন করতে পারবে না বন্ধ। কারণ পুরো যে ইন্টারন্যাশনাল ইকোনমি সেটা কিন্তু ডলার বেসড ইকোনমি। যদি ওপেক বন্ধ করে দেয়, ঠিক আছে? তেলগুলো সেল কার কাছে করবে সে? Yes, sir, I got it. তার তার পুরো ইকোনমি হচ্ছে তেলের উপর বেস করে, ঠিক আছে? এবং তার পুরো ইকোনমিকে ইউএস এমন ভাবে সাজিয়েছে যে সে যে দেশেই সেল করুক না কেন তেলগুলো, তার কিন্তু ডলারের থ্রু সেল করতে হবে। এখন ডলার কিনতে আপনি কোথায় যাবেন? ইউএস এর কাছে। তার মানে আলটিমেটলি আপনার কাছে ইউএস টা কি আচ্ছা স্যার, এটা চেঞ্জ যেতেই করা হবে। যায় না স্যার? স্যার মানে বলতে চাচ্ছিলাম, এটা চেঞ্জ করা যায় না স্যার? খালি ডলারে কেন করব স্যার? আমরা আমরা পাউন্ড ইউজ করতে পারি স্যার। আমরা হচ্ছে গিয়ে কি, যেমন দিরহামের পাওয়ার বা দিনারের পাওয়ার দাম ভ্যালু কিন্তু আপাতত বলতে গেলে আই গেস ডলারের থেকে বেশি। সো আমরা অবশ্যই। দিনারে করলেও তো হয় স্যার। এখন দিনার কি সব জায়গায় অ্যাকসেপ্টেড? আরেকটা জিনিস এটা তো দেখেন, স্যার। পুরো পৃথিবীতে ধরেন 205টা কান্ট্রি আছে, ঠিক না? ইয়েস স্যার, তার ইয়েস মধ্যে স্যার, হচ্ছে 195 ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি আছে। এখন এই ইয়েস স্যার। 195 ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি যখন ইন্টারন্যাশনাল মার্কেটে ট্রেড করে, তাদের কিন্তু একটা কমন কারেন্সি হচ্ছে ইউএসডি। এখন আপনি দিরহামকে এই ইউএসডির সাথে কিভাবে কম্পেয়ার করবেন, কিভাবে রিপ্লেস করবেন? এটার জন্য তো পুরো একটা ইনফ্রাস্ট্রাকচার দাঁড় করাতে হবে আগে। আপনার কাছে একটা কি বলা যায়, ইউনিক একটা এক্সচেঞ্জ এক্সচেঞ্জের জন্য কারেন্সি নিয়ে আসতে হবে। এই জিনিসটা তো ইয়েস স্যার, রাতারাতি পসিবল না। শিওর স্যার। স্যার বাট এটার বিরুদ্ধে স্টেপ নিতে হবে স্যার। ইউএস করতে পারে না স্যার আমাদের আরে সাথে। এটা তো আসছিল স্যার, হ্যাঁ, অয়েল ট্রেড এর মাধ্যমে শুরু শুরু হয়েছিল, ইউএসডির মাধ্যমে। ইয়েস, ইয়েস। কারণ হচ্ছে এই ইউএসডি কিন্তু পপুলার হয় এই অয়েল ট্রেড এর মাধ্যমে। তবে বর্তমানে ইউএস এর কাছে এত পরিমাণ যে ক্রুড অয়েল মজুদ আছে, ঠিক আছে? আগামী 1 বছর যদি ওপেক বন্ধও করে দেয় বা 2 বছরের জন্য বন্ধ করে দেয়, ওর কোনো সমস্যা হবে না, ঠিক আছে? বিশ্বের জি সবচেয়ে স্যার। বেশি মজুদ তেল কিন্তু ইউএস এর কাছে আছে এখন, ক্রুড অয়েল গুলো রিফাইন্ড, তাও আবার। আচ্ছা, যাই হোক, স্যার চোর পুরো ওরা স্যার, চোর। কিছু করার নাই। ওয়ার্ল্ড ডমিনেশনের জন্য একটু চোর হইতে হয়। এখন তো আপনি বিজনেস। কিছু করতে পারবেন না। তারা ওয়ার্ল্ড ডমিনেট করছে। তারা ওয়ার্ল্ড ডমিনেশনের জন্য যা করা দরকার সবকিছুই করছে। ওদের স্যার যে প্ল্যান গুলো ছিল ওগুলো আপনারা যদি পড়েন, যে বিশ্বযুদ্ধের পরে 1914 এর পর থেকে ইউএস এর যতগুলো প্ল্যান ছিল এগুলো পড়লে আপনারা বেহুশ হয়ে যাবেন যে তাদের এত লম্বা পরিকল্পনা। স্যার তাহলে তো আমার থেকে মনে হয় বিন লাদেন ভালোই করছিল স্যার, ওদের টুইন টাওয়ার অ্যাটাক করে স্যার। এখন ভালো খারাপ তো সেটা পারিপার্শ্বিক বলতে পারেন, ঠিক আছে? তার কারণে কি কি ইম্প্যাক্ট ছিল সেগুলোর উপর। তাদের টুইন টাওয়ারে অ্যাটাক করলেই যে ভালো হবে এরকম কিছু নাই। স্যার ইউএস এর ইকোনমি নেমে গেছে স্যার, পুরো ইউএস এর ইকোনমি নেমে গেছিল স্যার। এখন ইউএস এর ইকোনমি শুধু যে টুইন টাওয়ার অ্যাটাকে নামছে এরকম না, 1930 এও নামছে, 1970 এও নামছে, এ পর্যন্ত অনেকবার নামছে। বাট এরা হচ্ছে অনেক ধরনের মাস্টার প্ল্যান নিয়ে রাখছে যাতে ইকোনমিকে রিকভার করতে পারে, বুঝছেন? ওদের জি স্যার। অল্টারনেটিভ আছে। আর এখন ধরেন ইউএস এর ইকোনমি নেমে যাওয়া মানে হচ্ছে আপনার দেশের ইকোনমি নেমে যাওয়া। কারণ পৃথিবীতে আপনারা জানেন কিনা কে জানে, পৃথিবীতে এমন কোনো কান্ট্রি নেই যারা ইচ্ছা মতো টাকা ছাপাতে পারে এক্সেপ্ট ইউএসএ, ইয়েস স্যার। ঠিক আছে? কারণ হচ্ছে অন্যান্য দেশ যখন নিজেদের কারেন্সি গুলো ওভার প্রডিউস করে, ঠিক আছে, কারেন্সি বেশি ছাপে এবং মার্কেটে ছাড়ে, তখন কিন্তু লস হয় কার? ওই দেশের। কিন্তু ইউএসএ যখন ছাপায় তখন হচ্ছে পুরো পৃথিবীর লস হয়। ইয়েস স্যার। ওকে,
আচ্ছা যাই হোক, তাহলে আমরা আমাদের পড়াতে আসি। তাহলে দেখেন ইনফ্লেশন আর যখন আনএমপ্লয়মেন্ট সাইমালটেনিয়াসলি এক্সিস্ট করে তখন সেই সিনারিওকে আমরা বলছি স্ট্যাগফ্লেশন। এখন দেখেন আপনার ইনফ্লেশন কখন কখন ক্রিয়েট হয়, হয়তো অ্যাডভার্স সাপ্লাই শক, যে কিছুক্ষণ আগে বললাম সাপ্লাই যদি কোনো কারণে কমে যায় বা কস্ট অফ প্রোডাকশন বেড়ে যায় তাহলে সাপ্লাইটা কমে যাচ্ছে। 2 নম্বর হচ্ছে পুয়ার ইকোনমিক পলিসিস, এমন কোন ইকোনমিক পলিসি নিয়ে আসা হলো যেটা হচ্ছে প্রোডিউসারদের ফেভারে নেই, তখন প্রোডিউসাররা করবে কি ইনভেস্টমেন্ট এন্ড প্রোডাকশন কমিয়ে দিবে, আপনার সাপ্লাই কমে যাবে। তাহলে এই দুটো সিনারিও থেকে ইনফ্লেশন ক্রিয়েট হতে পারে। অথবা হচ্ছে ইকোনমিক পলিসির মধ্যে এমন একটা ইকোনমিক পলিসি নিয়ে আসলো যেখানে হচ্ছে মানুষের হাতে অনেক বেশি টাকা চলে আসছে। তাহলে টাকা চলে আসা মানে কি, তারা স্যার সবাই ধনী হয়ে গেছে গা। হ্যাঁ, এখন সবাই ধনী হলে কি হবে বলেন দেখি। পারচেসিং ক্যাপাবিলিটি বেড়ে যাবে। ধরেন একজন রিক্সাওয়ালা, তাকে 1 কোটি টাকা দেওয়া হলো, তাহলে সে রিক্সা আর চালাবে? হার্ট অ্যাটাক করে মারা যাবে স্যার। হার্ট অ্যাটাক করবে না স্যার। বেসিক্যালি হচ্ছে সবার হাতে টাকা চলে আসলে যারা হচ্ছে একেবারে লোয়ার গ্রেডে কাজ করে তারা কিন্তু তাদের কাজগুলো আর করবে না, ঠিক আছে, বা তাদের কাজ করাতে চাইলে অনেক বেশি পে করতে হবে, এক সমস্যা, ঠিক আছে। এবার দেখা যাবে তাদের কিন্তু নতুন নতুন ডিমান্ড ক্রিয়েট হবে। তাহলে এক জায়গায় দেখা যাচ্ছে কি তারা কাজ করছে না, আনএমপ্লয়েড। ধরেন একজন লেবার, সে হচ্ছে কারখানায় কাজ করে, তো ওর হাতে যখন টাকা আসছে ও আর কারখানায় কেন কাজ করবে, ও তো বসে খাওয়ার ট্রাই করবে, ঠিক না? এক্স্যাক্টলি স্যার। তো একদিকে হচ্ছে সে আনএমপ্লয়মেন্ট ক্রিয়েট করলো, সে কাজ করছে না, অন্যদিকে তার হাতে টাকা আছে, এই জন্য সে জিনিসপত্র বেশি বেশি দামে পারচেস করার ট্রাই করছে। তাহলে একদিকে ইনফ্লেশন বাড়াচ্ছে আর একদিকে সে বেকার হয়ে যাচ্ছে। তাহলে এই ধরনের পুয়ার ইকোনমিক পলিসির কারণে কি হতে পারে, স্ট্যাগফ্লেশন ক্রিয়েট হতে পারে। আচ্ছা, এখানে আরো কয়েকটা দিয়েছি দেখেন, এই কজ অফ ইনফ্লেশনের মধ্যে দেখেন সাপ্লাই শক, ঠিক আছে। আর সেকেন্ড থিওরি বললাম কি, রেজাল্ট অফ আ পুয়ার লিমিট ইকোনমিক পলিসি। এগুলো আপনারা একটু পড়লে বুঝবেন ইকোনমিক পলিসি গুলো। আচ্ছা, আপনাদের আজকের লাস্ট টপিক, এটা পড়ে শেষ করে দিব। এটা হচ্ছে এগ্রিগেট ডিমান্ড এন্ড সাপ্লাই মডেল। তাহলে এগ্রিগেট ডিমান্ড এন্ড সাপ্লাই, আমি আগেও বলেছি যে এগ্রিগেট ডিমান্ড হচ্ছে পুরো ইকোনমি যতগুলো গুডস এন্ড সার্ভিসেস এর ডিমান্ড ক্রিয়েট করে, ঠিক আছে। তার 4টা কম্পোনেন্ট সম্পর্কে আগেও বলেছি, কনজাম্পশন ডিমান্ড, ইনভেস্টমেন্ট ডিমান্ড, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার ডিমান্ড, আর হচ্ছে নেট এক্সপোর্ট ডিমান্ড, মানে হচ্ছে ইম্পোর্ট আর এক্সপোর্টের যে ডিমান্ড ক্রিয়েট হয়। আর সাপ্লাই মানে হচ্ছে একটা ইকোনমিতে যতগুলো ফ্যাক্টরস অফ প্রোডাকশন আছে তারা যে পরিমাণ গুডস এন্ড সার্ভিসেস প্রডিউস করতে পারে বা প্রডিউস করে, এটাকে আমরা বলি কি এগ্রিগেট সাপ্লাই। তাহলে এই মডেলটার মধ্যে আমরা বেসিক কিছু জিনিস পড়বো, লাইক হচ্ছে এগ্রিগেট ডিমান্ড কাকে বলে, সাপ্লাই কাকে বলে, তাদের ডিটারমিনেন্টস গুলো, আর কিছু না। তাহলে একটু দেখেন, aggregate demand is the total demand for goods and services in an economy, while aggregate supply is the total supply of goods and services in an economy. সিম্পল টার্মে বললাম। তাহলে এখানে আপনার যে aggregate demand বলছি সেটা কিন্তু টোটাল অ্যামাউন্ট অফ মানি স্পেন্ট অন ডোমেস্টিক গুডস এন্ড সার্ভিসেস, ঠিক আছে। aggregate demand মানে হচ্ছে আপনি ডোমেস্টিক গুডস এন্ড সার্ভিসেস এর উপর টোটাল যে অ্যামাউন্ট খরচ করছেন সেটাকে আমরা বলছি কি aggregate demand। অথবা অন্যভাবে বলতে পারি the total quantity of goods and services consumed in an economy at all possible price level। যে কোনো দামে আমরা কোন একটা ইকোনমিতে যতগুলো গুডস এন্ড সার্ভিসেস কনজিউম করছি বা ইউজ করছি সেটাকে আমরা বলতে পারি অ্যাগ্রিগেট ডিমান্ড। আর অ্যাগ্রিগেট ডিমান্ড ইজ দ্য টোটাল ডিমান্ড ফর গুডস এন্ড সার্ভিসেস ইন অ্যান ইকোনমি। একই কথা বারবার ঘুরিয়ে ফিরিয়ে এদিক ওদিক করে লেখা যাচ্ছে, আর কিছু না। এবার দেখেন একটা জিনিস, অ্যাগ্রিগেট ডিমান্ড কার্ভ, অ্যাগ্রিগেট ডিমান্ডটা ডাউনওয়ার্ড স্লোপিং কেন বলেন দেখি। স্যার বুঝি নাই। বললাম অ্যাগ্রিগেট ডিমান্ড কার্ভটা ডাউনওয়ার্ড কেন, এই যে বাম থেকে ডান দিকে নিচের দিকে চলে যাচ্ছে না, এটা কেন? স্যার কারণ হচ্ছে কি স্যার এখানে আম, আমার ডিমান্ড যতটুকু তার থেকে হচ্ছে কি সাপ্লাই খুবই কম, সেজন্য স্যার। এখানে তো সাপ্লাইয়ের কোনো কিছুই নেই, এখানে উপরে আমি প্রাইস দেখাচ্ছি ভার্টিক্যাল অ্যাক্সিসে, হরাইজন্টাল অ্যাক্সিসে যে ডিমান্ড দেখাচ্ছে। এবার বলেন ডাউনওয়ার্ড হওয়ার কারণ কি? স্যার প্রাইস কম আগে ডিমান্ড বেশি আর কি স্যার। প্রাইস কম ডিমান্ড বেশি? সরি প্রাইস বেশি আচ্ছা, ডিমান্ড কম। এরকমও তো না। আগে পড়েছেন না ডিমান্ড, ডিমান্ড শিডিউল পড়েছি না একেবারে শুরুর দিকে? ইয়েস স্যার। তো ওখানে কি পড়েছি যে প্রাইস আর কোয়ান্টিটি অফ ডিমান্ডের মধ্যে একটা ইনভার্স রিলেশন ক্রিয়েট হয়, বা ইনভার্স রিলেশন আছে, যে যখন জিনিসপত্রের দাম বেশি তখন কিন্তু ডিমান্ড কম থাকবে, আবার যখন জিনিসপত্রের দাম কম তখন ডিমান্ডটা থাকবে বেশি। এই জন্য এই যে ইনভার্স রিলেশনের কারণে হচ্ছে এখানে অ্যাগ্রিগেট ডিমান্ড কার্ভ ডাউনওয়ার্ড স্লোপিং।
বুঝতে পেরেছেন? ওকে, তাহলে দেখেন এগ্রিগেট ডিমান্ডের আমরা টোটাল হচ্ছে 5টা কম্পোনেন্ট দেখাচ্ছি, তার মধ্যে 4টা কম্পোনেন্ট আগেই পড়েছি, যে কনজাম্পশন। হ্যাঁ বলেন, শুনতে পাইনি। নো মোর টুডে স্যার। এই যে শেষ করে দিচ্ছি একটু স্লাইডটা। তাহলে দেখেন ডিটারমিনেন্টস গুলো কি কি, 4টা গুলো বলেছি আগেও, যে কনজাম্পশন, ইনভেস্টমেন্ট, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, আর হচ্ছে কি নেট এক্সপোর্ট, এই 4টা। আর একটা হচ্ছে কি মানিটারি এন্ড ফিসকাল পলিসি। এখন দেখেন মানিটারি আর ফিসকাল পলিসি কিভাবে এগ্রিগেট ডিমান্ডকে চেঞ্জ করতে পারে, সেটা হচ্ছে কথা। ওকে, আচ্ছা আপনাদেরকে একটু বলে রাখি যে মানিটারি পলিসি মানে হচ্ছে আপনার সেন্ট্রাল ব্যাংক যে ধরনের পলিসি গুলো নিয়ে থাকে সেগুলোকে আমরা বলি মানিটারি পলিসি। ধরেন ইকোনমিতে মার্কেটে হচ্ছে মানুষজনের হাতে অনেক বেশি টাকা চলে আসছে, তো মানুষের পারচেজিং পাওয়ার বেশি থাকবে তখন, কারণ মানুষজনের হাতে টাকা বেশি মানে সে হচ্ছে কোন একটা জিনিসের জন্য ওভার পে করবে, যেটা জিনিসপত্রের দামকে বাড়াতে পারে। তো গভর্নমেন্ট মানে সেন্ট্রাল ব্যাংক চাইলে করতে কি পারে, ইন্টারেস্ট রেট বাড়িয়ে দিতে পারে বা অন্য কোনো ওয়েতে মানুষের হাত থেকে টাকাগুলো সে নিয়ে যেতে পারে। ধরেন মার্কেটে ট্রেজারি বন্ড বা ট্রেজারি বিল সেল করা শুরু করলো ভালো একটা ডিসকাউন্টে, তো মানুষজন করবে কি, তার হাতে যে এক্সট্রা টাকা আছে সেটা ওই জায়গায় ইনভেস্ট করে দিলে তার হাতে টাকাটা চলে চলে যাচ্ছে। অথবা হচ্ছে আপনার ইন্টারেস্ট রেট যদি বাড়িয়ে দেয় তাহলে হচ্ছে যে আপনার কমার্শিয়াল ব্যাংক গুলো আছে তারা কিন্তু লোনের টাকাটা পে করতে তাদের জন্য কষ্টসাধ্য হবে, কারণ কি সেন্ট্রাল ব্যাংক থেকেই কিন্তু তারা লোন নিয়ে থাকে। এখন ধরেন সেন্ট্রাল ব্যাংক করলো কি, এই লোনের উপর যে ইন্টারেস্ট পে করতে হচ্ছে সেটা বাড়িয়ে দিচ্ছে, তাহলে সেন্ট্রাল ব্যাংক যদি এই ইন্টারেস্টটা বাড়িয়ে দেয় তাহলে কমার্শিয়াল ব্যাংক যে লোন গুলো দিয়ে থাকে মানুষজনকে তার ইন্টারেস্টও বাড়িয়ে দিতে হচ্ছে না, তাহলে Yes, sir. এর কারণে হবে কি মানুষজন আর লোন নিতে পারবে না বা লোন নিতে অনিচ্ছুক হবে। এটা হচ্ছে আপনার মনিটারি পলিসি। অন্যদিকে ফিসকাল পলিসি মানে হচ্ছে সরকার করতে পারে কি আপনাদের ডিমান্ডকে বাড়ানোর জন্য সেই ট্যাক্স কাট অফ করে দিতে পারে। তাহলে আপনাদের যদি ট্যাক্স কাট অফ হয় তার মানে কি আপনার পার্চেজিং পাওয়ার বেশি না, ডিসপোজেবল ইনকাম বাড়বে না, Yes, sir. তার মানে আপনার ডিমান্ড বেশি থাকবে। অন্যদিকে যদি বেশি বেশি ট্যাক্স ইম্পোজ করে আপনার উপর, আপনার কি হবে, হাতের টাকাটা কমে আসবে, তাহলে আপনার পার্চেজিং পাওয়ার আর ডিমান্ড কমে যাবে। তাহলে মনিটারি আর ফিসকাল পলিসির থ্রু কিন্তু আপনার ডিমান্ডকে গভর্নমেন্ট কি করতে পারে, চেঞ্জ করতে পারে বা ম্যানিপুলেট করতে পারে। বুঝতে পেরেছেন? Yes, sir. তাহলে এই 5টা কম্পোনেন্টের উপর আপনার এগ্রিগেট ডিমান্ড ডিপেন্ড করে। সিমিলারলি আমাদের এগ্রিগেট ডিমান্ড কিন্তু চেঞ্জও হতে পারে। ধরেন কোনো কারণে গভর্নমেন্ট করলো কি একটা পলিসি নিল, এটা পলিসি দুই ধরনের হতে পারে, এক্সপেনশনারি যেটা আপনার এগ্রিগেট ডিমান্ডকে বাড়াবে। বলেন। না স্যার ভুলে গেছি এই কোশ্চেন স্যার। ভুলে গিয়েছেন, আচ্ছা সমস্যা নেই, মনে পড়লে বলেন। আচ্ছা যেটা বলতে যাচ্ছি যে আমাদের পলিসি দুই ধরনের হয়, একটাকে বলি আমরা এক্সপানশনের পলিসি আর একটাকে বলি কন্ট্রাকশনের পলিসি। এক্সপানশনারি মানে হচ্ছে যে পলিসিতে আপনার ইকোনমি এক্সপ্যান্ড করবে বা এগ্রিগেট ডিমান্ড সাপ্লাই এগুলো বাড়বে, আর কন্ট্রাকশনের মানে হচ্ছে উল্টো, আমরা এগ্রিগেট ডিমান্ড সাপ্লাইকে কমাবো। এখন ধরেন এই যে এখানে একটা লাইন লিখেছে দেখেন, ইফ সেন্ট্রাল ব্যাংক ইনক্রিজেস অর ডিক্রিজেস মানি সাপ্লাই, টাকার সাপ্লাই যদি মার্কেটে বাড়ায় কমায় তার কারণে কিন্তু মার্কেটে এগ্রিগেট ডিমান্ড বাড়তে বা কমতে পারে। ধরেন গভর্নমেন্ট করলো কি, ইকোনমিতে টাকার সাপ্লাই বা টাকার ফ্লো বাড়ালো, তাহলে সবার হাতে টাকা চলে আসবে না? Yes, sir. এটা যদি আরো একটু ইজি করে এক্সাম্পল করলো কি, সরকারি যে কর্মচারী কর্মকর্তা আছে তাদের বেতন বাড়িয়ে দিল বা তাদেরকে করলো কি মহার্ঘ ভাতা দিল, যে 5-10% এক্সট্রা পে করা হচ্ছে, তাহলে কি হবে, তাদের না? বাড়বে স্যার। ওকে, তাহলে তার এই অ্যাডিশনাল পারচেজিং পাওয়ার দিয়ে নিশ্চয়ই এগ্রিগেট ডিমান্ডকে বাড়াবে, নিশ্চয়ই তো কিছু না কিছু তো কিনবে তারা, গুডস এন্ড সার্ভিসেস কনজিউম তো করবে, তাহলে তার কারণে এগ্রিগেট ডিমান্ড বাড়তে পারে। বুঝছেন? আর যদি উল্টো কাজটা করে সরকার, বেশি বেশি ট্যাক্স ইম্পোজ করলো, তাহলে তাদের পারচেজিং পাওয়ার কমে যাবে। দ্যাট মিনস হচ্ছে তাদের আগে যতটুকু ডিমান্ড ছিল এখন ডিমান্ড তার থেকে কম হবে। বুঝছেন? তাহলে এইভাবে এগ্রিগেট ডিমান্ড কার্ভ কিন্তু শিফট হতে পারে। এবার দেখেন এগ্রিগেট সাপ্লাই, সেটা হচ্ছে প্রাইস আর আউটপুটের রিলেশন। আমরা জানি দাম যখন বেশি, যারা প্রডিউসার আছে তারা কিন্তু প্রডিউস করতে উৎসাহিত হবে, কারণ বেশি দাম মানে বেশি মুনাফা, ঠিক না? Yes, sir. ওকে, তখন কিন্তু কি পজিটিভ রিলেশন দেখতে পাচ্ছি আপনার। স্যার তখন তো দেখা যাবে স্যার
স্যার তখন তো দেখা হ্যাঁ, যাবে স্যার বলেন। বাঙালি, স্যার তখন তো দেখা যাবে বাঙালি সবাই তো জিনিসপত্রের দাম বাড়াই দিবে। বাঙালি তো স্যার কালকে কিয়ামত জানলে স্যার আজকে কাপড়ের দাম বাড়াই দিবে স্যার। ইয়েস, বাট কিয়ামতের সাথে কাফনের কাপড়ের কোনো রিলেশন নাই। এক্সাম্পলটা একটু ভুল হয়েছে স্যার। স্যার সান সানবার্নিং মলমটা তো স্যার মজুত করতে পারবে স্যার। মানে সানস্ক্রিন। হ্যাঁ স্যার, সানস্ক্রিন হিট থেকে হ্যাঁ, বাঁচতে হবে। কোথা থেকে হিট থেকে বাঁচবে? আচ্ছা, সানস্ক্রিনের কিন্তু এসপিএফ আছে, যে সান প্রোটেকশন, ঠিক আছে, রেশিও বা রেট, সেটা কিন্তু 100 পর্যন্ত। তাও হচ্ছে সানের ডিস্টেন্সের উপর ডিপেন্ড করে। এখন আমাদের থেকে এটা আছে কতটুকু দূরে? স্যার এক হাত উপরে কত থাকবে দূরে? স্যার। 1 হাত উপরে থাকলে তো আপনি রোস্ট হয়ে যাবেন, ঠিক আছে? এখানে সানবার্ন ক্রিম বা অন্য কিছু দিয়ে কাজে আসবে না। হ্যাঁ, এরকম হতে পারে যে রিসেন্টলি অনেকগুলো ফেসবুক বা ইউটিউবে কিছু সিনারিও দেখা যাচ্ছে যে ডিপ সি ক্রিচার গুলো সিশোরে দেখা যাচ্ছে। আপনারা দেখেছেন হয়তো অনেকগুলো ভিডিও। ইয়েস স্যার। ওর হ্যাঁ, ফিশ। তো এটাও, হ্যাঁ, এটা হচ্ছে কি আপনার সুনামির একটা লক্ষণ আর কি। তা এরকম হতে পারে যে এখন লাইফ বোর্ড, লাইফ জ্যাকেট এগুলোর দাম বেড়ে যেতে পারে। জি স্যার। এক্স্যাক্টলি। ওকে, তাহলে সিমিলার আর কি, যে এখন দাম বেড়ে যাওয়া মানে হচ্ছে যারা এগুলো প্রডিউস করে তারা নিশ্চয়ই বেশি বেশি প্রডিউস করা শুরু করবে। স্যার বিজনেস স্যার। অবশ্যই বিজনেস, আপনারাও বিজনেস করবেন, বিজনেস হালাল। তাহলে দেখেন এগ্রিগেট সাপ্লাইয়ের ডিটারমিনেন্টস। ফার্স্ট অফ অল হচ্ছে ইনপুট কস্ট। কোন একটা জিনিসের যে আপনার সাপ্লাই, সেটা ডিপেন্ড করবে কি ওই জিনিস উৎপাদন করতে আপনার লেবারকে কত মজুরি দিতে হচ্ছে, র মেটেরিয়াল কস্ট কত, এনার্জির প্রাইস কত। এগুলো যদি ফেভারেবল হয় সাপ্লাই বাড়বে, ফেভারেবল না হলে সাপ্লাই কি হবে? কমে যাবে। ঠিক আছে, যেমন কি আমাদের এখানে গার্মেন্টস ইন্ডাস্ট্রি কিন্তু অনেক বেশি, কারণ কি লেবার ওয়েজ কম, লেবার ওয়েজটা ফেভারেবল। এই জন্য কিন্তু ইনপুট কস্ট কম হওয়ার কারণে আমাদের গার্মেন্টস এর যে এগ্রিগেট সাপ্লাই সেটা অনেক বেশি। 2 নম্বর হচ্ছে টেকনোলজি। আমাদের এখানে কিন্তু প্রোডাক্টিভিটি টেকনোলজির দিক থেকে অনেক কম, যার কারণে যেগুলো হচ্ছে টেকনোলজি বেসড প্রোডাকশন আছে এগুলো আমাদের এখানে তেমন একটা নেই। আমাদের এখানে আছে কি ওই ম্যানুয়াল টুল দিয়ে যে প্রোডাকশন গুলো করা হয় সেগুলো। 3 নম্বর হচ্ছে লেবার মার্কেট। আমাদের কিন্তু লেবার মার্কেট ডিসঅর্গানাইজড, কারণ কি এখানে হচ্ছে স্কিল, তারপর সাইজ আর রেগুলেশনের উপর বেস করে আপনি ওয়ার্কার পাবেন না, বা ওয়ার্কার হায়ার করা একটু জটিল। তাহলে এই জন্য হচ্ছে এখানে কি হায়ারিং প্রসেসটা জটিল হওয়ার কারণে তাড়াতাড়ি ইকোনমি কিন্তু এক্সপ্যান্ড করে না। 4 নম্বর গভর্নমেন্ট পলিসিস। গভর্নমেন্টের কিন্তু ট্যাক্স, সাবসিডি আর বিজনেস রেগুলেশনের উপর বেস করে কিন্তু কি হবে, আপনার ইকোনমিতে এগ্রিগেট সাপ্লাই বাড়বে বা কমবে। আচ্ছা, আপনাদের একটা মজার এক্সাম্পল দিই। সরকার কিন্তু প্রতি বছর বলে কি তারা তামাক, টোবেকো যে গুডস গুলো আছে সেগুলোর উপর কিন্তু ট্যাক্স আরোপ করে। আপনারা জানেন কিনা কে জানে? ইয়েস স্যার। 50%। ইয়েস আচ্ছা, স্যার। তারা তারা বলে কি তারা এটাকে নিরুৎসাহিত করতে যাচ্ছে, এই জন্য তারা করে কি এটার উপর ট্যাক্স ইম্পোজ করে। তো আপনাদের কি মনে হয় আসলে কি তারা সত্য কথা বলে? স্যার সেক্ষেত্রে তো স্যার বলা যায় স্যার, যারা সিগারেট খায় তারা তো তাহলে সত্যিকার দেশপ্রেমী স্যার, সব থেকে বেশি ট্যাক্স তারা দেয় স্যার। আসলে আপনারা হচ্ছেন ওই মানে অনেকটা কি বলে না, সারফেস ওয়াটারের উপরের পার্টটা দেখছেন আর কি। মানে একটা মজার জিনিস দেখেন, যখন হচ্ছে ট্যাক্স বাড়ানো হচ্ছে, ঠিক আছে, তো ওই জিনিসগুলো যারা কিনছে বা কনজিউম করছে তারা বেশি পে করছে না, যে বললেন যে তারা বেশি ট্যাক্স দিচ্ছে, তার মানে হচ্ছে বেস জিনিসটার প্রাইসটাও তো বেশি, ইয়েস ঠিক না? স্যার। এখন এই টাকাটা কোথায় খরচ হয়? নিশ্চয়ই যারা টোবেকো ম্যানুফ্যাকচারার আছে বা হচ্ছে টোবেকো ফার্মার আছে তাদেরকেও দেওয়া হচ্ছে না? তো ইয়েস তাদের স্যার। আর্নিংস বাড়ছে কি তাদের আর্নিংস কি বেশি হচ্ছে না কম হচ্ছে? বেশি। তাহলে এবার বলেন সরকার কি এই জিনিসের উপর ট্যাক্স ইম্পোজ করে তাদেরকে উৎসাহিত করছে না নিরুৎসাহিত করছে? অবশ্যই উৎসাহিত করতেছে স্যার। হ্যাঁ, এটা হচ্ছে সমস্যা, ঠিক আছে? তাহলে স্যার এটার গভর্নমেন্টের বিরুদ্ধে পলিসি স্টেপ নেওয়া দরকার স্যার। হ্যাঁ, আপনারা কি আন্দোলন করবেন আর কি, সমস্যা কি? না স্যার, ইনশাল্লাহ স্যার। চেয়ারম্যানকে পদত্যাগ করাবো স্যার। আচ্ছা, চেয়ারম্যানকে পদত্যাগ করাই নিয়ে তাহলে বুঝতে পারছেন যে গভর্নমেন্ট পলিসি যদি ফেভারেবল হয় কাদের জন্য, প্রডিউসারদের জন্য, তাহলে কিন্তু এগ্রিগেট সাপ্লাই বাড়বে, যদি ফেভারেবল না হয় কমবে। এগুলো কিন্তু প্যারালাল শিফটিং হবে। এগুলো হচ্ছে শিফটিং প্রাইস ছাড়া, এই জিনিস যাবতীয় জিনিসগুলো যদি চেঞ্জ হয় তাহলে আপনার এগ্রিগেট সাপ্লাই কার্ভটা শিফট হয়ে যাবে। কথা বুঝছেন? আর প্রাইসের চেঞ্জের কারণে এগ্রিগেট সাপ্লাই কার্ভ সেটাই থাকবে, জাস্ট উপর থেকে নিচে মুভ করবে। আচ্ছা, এবার আমাকে বলেন যে সাবসিডি কি জিনিস? আইডিয়া আছে কারো?
আচ্ছা, সাবসিডি মানে হচ্ছে ভর্তুকি। ধরেন হচ্ছে আপনার ম্যানুফ্যাকচারিং এর যে কস্ট, তার একটা অংশ যদি সরকার আগে থেকে পে করে দেয় আপনাকে, সেটাকে আমরা বলি সাবসিডি। সাধারণত ধরেন আমাদের এখানে সার, বীজ এই সমস্ত যারা উৎপাদন করে তাদের কিন্তু কস্টিং পড়ে অনেক বেশি। তো ওই কস্টিং এ কিন্তু একজন ফার্মার সেটা পারচেজ করতে পারে না বা করার অ্যাবিলিটি রাখে না। তো গভর্নমেন্ট করে কি, তার একটা পার্শিয়ালি পে করে দেয় আগে থেকে, প্রোডিউসারকে কি করে সে পে করে দেয়, যার কারণে মার্কেটে জিনিসটার প্রাইসটা কমে আসে। কথা বুঝছেন? এটাকে বলা হয় সাবসিডি বা ভর্তুকি দেওয়া। Yes. ওকে, তারপর হচ্ছে ন্যাচারাল কিছু ফ্যাক্টরস আছে যেটার উপরে সাপ্লাই ডিপেন্ড করে, যেমন কি ক্লাইমেট। ওই যে কিছুক্ষণ আগে বললাম শীতকালে কি হয়, সবজির উৎপাদন বেড়ে যায় কারণ ক্লাইমেটের কারণে, অ্যাটমসফিয়ার চেঞ্জের কারণে। তারপর হচ্ছে ন্যাচারাল ডিজাস্টারের কারণে কিন্তু কমেও যেতে পারে, রিসোর্স অ্যাভেলেবিলিটির কারণে কমে বা বেড়ে যেতে পারে। এই লাস্ট মোমেন্টে কে জয়েন করতে যাচ্ছেন আপনাদের? স্যার আমাদের এটার পর কি আর চ্যাপ্টার আছে? আপনাদের এইটার পরে আর চ্যাপ্টার নেই। আপনাদের একটা মডেল ছিল আইএসএলএম, বাট আমার মনে হচ্ছে এটা একটু টাফ হয়ে যাবে আপনাদের জন্য। জি স্যার, কষ্ট হয়ে যাবে ঠিক আছে, তো হ্যাঁ, তো এটা স্কিপ করে দিচ্ছি। আপনাদের হচ্ছে ওই লাস্ট সিএলও, ওইটা হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল ট্রেডের উপর একটা সিএলও থাকবে। আমি আপনাদেরকে দেখাইছি, ওটা হচ্ছে একদম ইজি, শর্টকাট। ওটা থেকে শুধু দুটো টপিক আসবে পরীক্ষায়, মানে পরীক্ষায় বলতে সিলেবাসে দুটো টপিক রেখেছি শুধু, ছোটখাটো একদম। তো আপনাদের এত চ্যাপ্টার থেকে প্রেশার। আচ্ছা স্যার, ফাইনালি কি স্যার কি বলে ম্যাথ বেশি আসবে না থিওরি বেশি আসবে স্যার? থিওরি বেশি আসবে ফাইনালে। স্যার এটা কি আমাদের ফাইনাল ক্লাস? ফাইনাল ক্লাস বলতে? এটার পরে কি স্যার ক্লাস হবে কোনো অনলাইনে? হ্যাঁ, এটার পরে আর একটা বা দুটো ক্লাস হবে। মানে একটা শিওর ক্লাস হবে, ঠিক আছে, সেখানে হচ্ছে এই থার্ড সিএলওটা পড়াবো আমি। এটা একদম ছোট, ঠিক আছে। এটা জাস্ট 11 পেজের একটা সিএলও, মানে 10 পেজের একটা সিএলও। এখানে দুটো থিওরি আছে, একটাকে বলা হয় ল অফ কম্পারেটিভ অ্যাডভান্টেজ আর একটাকে বলা হয় ল অফ অ্যাবসোলিউট অ্যাডভান্টেজ। মানে দুটো কান্ট্রি কিভাবে একটা আরেকটার সাথে ট্রেড করে গেইন করতে পারে বা উপকৃত হতে পারে, সেটার উপর বেস করে দুটো মডেল, আর কিছু না। এগুলো পড়লে আচ্ছা শেষ। স্যার, এবং হ্যাঁ, স্যার একটা বলেন। কোশ্চেন আছে স্যার। হ্যাঁ, স্যার বলেন। একটা ওয়ার্ল্ডে যখন একটা দেশ সুপার পাওয়ার থাকে স্যার, হুম এন্ড আরেকজন যদি সুপার পাওয়ার হিসেবে আসতে চায়, হুম তো দোনোজন রাইভেল না একজন একজনের? অবশ্যই রাইভেল। স্যার তো ইউকে ছিল আমাদের ফুল ওয়ার্ল্ডে সুপার পাওয়ার একটা টাইমে, হ্যাঁ। হুম দেন হচ্ছে আমেরিকা আসছে হুম সুপার পাওয়ার হিসেবে। তো দোনোজনের সম্পর্ক তো স্যার হচ্ছে স্যার খুবই খারাপ হওয়ার কথা, সেখানে ইনভার্ট জিনিসটা দেখতেছি কেন আমরা স্যার? আই মিন আচ্ছা, ইউএস এন্ড বর্তমানে ইউকে এর সম্পর্ক ভালো কেন? আচ্ছা, বর্তমানে কি মনে হয় আপনার, ইউকে আদৌ কি সুপার পাওয়ারে আছে? স্যার ইউকে না তো ইউএস স্যার, ইউএস এর কথা বলছিলাম স্যার। হ্যাঁ, ইউএস তো আছে সুপার পাওয়ারে। এখন একটা জিনিস দেখেন, যখন ইউএস আর ইউকে দুজনে কিন্তু সুপার পাওয়ার হোল্ড করতো, তখন কিন্তু রাইভেল ছিল, ঠিক আছে। কিন্তু বর্তমানে হচ্ছে ইউকে ইউএস এর ফেভারে আছে, তার মানে হচ্ছে ইউকে ইউএস কে সাহায্য করছে বিভিন্ন ভাবে, ইয়েস স্যার। এই জন্য। না, আজকের জন্য এতটুকুই থাক। এই ক্লাসটা হচ্ছে নেক্সট আরেকদিন নিব, ঠিক আছে। আর এই ক্লাসটার মধ্যে হচ্ছে আপনাদের কমপ্লিট হয়ে যাবে সিলেবাস। আর আপনাদের যদি রিক্যাপ ক্লাস বা হচ্ছে রিভিউ করার দরকার হয় আমাকে বললে আমি একটা বা দুটো ক্লাস রিভিউ করার জন্য দিয়ে দেবো। সাজেশনটাও দিন স্যার। ওকে, সমস্যা নেই, ঠিক আছে। ইয়েস ওকে, স্যার, এটা ভালো সমস্যা নেই, হতো আমি স্যার। করে দেব। ঠিক আছে, আমি করে দেবো, সমস্যা নেই। আপনাদের সাজেশনে দিয়ে দেবো, রিক্যাপ ক্লাসও দিয়ে দেবো একসাথে। ঠিক আছে, তাহলে এখন যারা প্রেজেন্ট আছেন 33 দেখতে পাচ্ছি, আপনাদের আইডি গুলো কেউ একজন জাস্ট লিখে ফেলবেন, ঠিক আছে, শিওর স্যার। হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিলে হবে। ওকে, আল্লাহ হাফেজ। ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।